আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আলী এ আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর তথ্য ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কু। এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল শিক্ষার্থীরা হাইকোর্ট ঘেরাও করেন এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। এর পেছনের কি কারণ ছিল? এর পেছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা। জুডিশিয়াল কুয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণার একটা পায়তারা ছিল, যা ছাত্র জনতার আন্দোলনে রুখে দিতে সম্ভব হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হাতে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য পুরো প্রতিবেদনটি উপস্থাপন করছি, ভিডিওটি দেখতে থাকুন। এবারে জানাবো সজীব ওয়াজেদ জয়ের বারবার বক্তব্য পরিবর্তন কিসের লক্ষণ, জানালেন আলী রিয়াজ। গণঅভ্যুত্থানের মুখে পলাতক শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 5ই আগস্ট থেকে যেসব কথাবার্তা বলছেন সেগুলোকে কেবলমাত্র একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া, কিংবা কি বলবেন কি করবেন সেই বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করবার কোনো কারণ নেই। এর পেছনে রয়েছে অনেকগুলো নীলনকশা, আর এই নীলনকশাগুলো ফাঁস করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি এবং সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। জানাবো নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পিলখানা ছাত্র আন্দোলনে হত্যায় হাসিনার বিচার দাবি। 2009 সালে পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যা, 2013 সালের 5ই মে শাপলা চত্বর, 2021 সালের মার্চে হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানিয়ে দেব পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি করে বিজয় ছিনিয়ে নিতে প্রশাসন, আইন ও বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগের লোকজন বসানো হয়েছে এবং তাদের সন্ত্রাসী বাহিনী ষড়যন্ত্র করছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাৎ করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় থেকে ছাত্র হত্যাকারীদের ছাত্রলীগের সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এখন নব্য বিএনপি হতে চেষ্টা করছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছেন। দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের উপর অত্যাচারকে আড়াল করতে তারা এ কৌশল বেছে নিয়েছেন বলে মন্তব্য করেন আমিনুল হক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্র তথ্য ফাঁস, চক্রান্তে ছিল জুডিশিয়াল কু। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর তথ্য ষড়যন্ত্র ছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কু। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার এমন কথাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে পোস্টটি করেন সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বরাতে উসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করা ওই পোস্টে এমনটি দাবি করেন এই সমন্বয়ক। ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তার টাইমলাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরছি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়েছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন, যে রিপোর্ট এখনও মিডিয়ায় প্রকাশ করেনি। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নেই, মা নেই বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি।
এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে সব তথ্য ফাঁস করে দেয়। এ তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত এবং তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনারা হেলিকপ্টারে যখন আকাশে থাকবেন, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সেই সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজনীতিতে হট্টগোল শুরু করবেন, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ ৫৭ বিচারপতিকে নিয়ে জরুরি মিটিং ডাকেন। টিভি স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হয়ে যান। কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করেন। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে যান। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখেন। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে। নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করেন। এ ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরও ৫ জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। সজীব ওয়াজেদ জয়ের বারবার বক্তব্যের পরিবর্তন, এটা কিসের লক্ষণ, জানালেন আলী রিয়াজ। গণঅভ্যুত্থানের মুখে পলাতক শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত ৫ই অগাস্ট থেকে যেসব কথাবার্তা বলছেন, সেগুলো কেবলমাত্র একটা বড় ধরনের ধাক্কা বা প্রতিক্রিয়া, কিংবা কি বলবেন, কি করবেন সে বিষয়ে অস্থিরতার প্রকাশ বলে মনে করার কোনো কারণ নেই। এগুলো নিয়ে ঠাট্টা তামাশা করারও সঠিক প্রতিক্রিয়া নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি এবং সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। আলী রিয়াজ বলেন, গণঅভ্যুত্থানের মুখে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৫ই অগাস্ট থেকে যেসব কথাবার্তা বলছেন, সেগুলোকেও কেবলমাত্র একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া, কিংবা কি বলবেন, কি করবেন সে বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করার কারণ নেই। এগুলো নিয়ে ঠাট্টা তামাশা করারও সঠিক প্রতিক্রিয়া নেই। এ বক্তব্যগুলো ধারাক্রম অনুসরণ করলে বোঝা যায় আসলে কি ঘটছে, কি ঘটেছে। এ কথাগুলো দেশের ভেতরের ঘটনা প্রবাহকে যেদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তার ইঙ্গিত। কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কতটা অবহিত এবং তা প্রতিরোধে কতটা সক্রিয় সেটা স্পষ্ট নয়। তিনি আরও বলেন, ৫ই অগাস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর এক ভিডিও বার্তায় স্বৈরশাসক হাসিনার পুত্র জয় বলেছিলেন, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় নয়, আমার পরিবারেরও বিষয় নয়। আপনারা বুঝবেন, দেশ, জনগণ, এমনকি তার দলের নেতাকর্মীদের প্রতি তাদের দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘৃণা প্রকাশ ঘটেছিল এই বক্তব্যের মধ্যে। তা ছিল ঠিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু পরদিন থেকেই তার অবস্থানের বদল লক্ষ্য করা যায়। ৬ই অগাস্ট বিবিসির সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় না এখানেই শেষ। আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে। রাজনীতিতে হাসিনার ফিরে আসা না আসা সম্ভবত সেই পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল। তারপর থেকে তার বক্তব্যের সারমর্ম বদলে যেতে থাকে। ৭ই অগাস্ট তিনি বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আপনাদের সঙ্গে আছি। বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি। নেতাকর্মী, আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার গঠনে বিলম্ব, পুলিশের অনুপস্থিতি, বিশৃঙ্খলা, সংখ্যালঘুদের উপর হামলা এবং ঢাকায় বিভিন্ন এলাকায় কথিত ডাকাতির ঘটনার প্রেক্ষাপটে সজীব ওয়াজেদের এই বক্তব্য প্রমাণ করে যে অত্যন্ত পরিকল্পিতভাবে অবস্থার সুযোগ নেওয়ার এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার সূচনা হয়েছে। একই সময় ভারতের গণমাধ্যমে প্রচারিত খবর, সেখানকার নীতি নির্ধারকদের বক্তব্য, সামাজিক মাধ্যমে এই আন্দোলনের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার প্রভাকাণ্ডা জোরদার করা হয়ে ওঠে। শুধু তাই নয়, ভারতের কথিত বাংলাদেশি বিশেষজ্ঞরা বারবার একই সুর তুলতে থাকেন। দেশের ভেতরে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা প্রশাসনিক কাঠামোকে দাঁড় করানো সম্ভব হয় না কেবল এই কারণে নয় যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বরঞ্চ এই কারণগুলোর ভেতরে আওয়ামী লীগের লোকজন চাইছিল না যে পরিস্থিতির উন্নতি ঘটুক।
ইতিমধ্যে সরকার গঠন হয় এবং জয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত। শুক্রবার ৯ অগাস্ট তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তার মা পদত্যাগ করেনি, ফলে সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে এ বিষয়ে আদালতকে চ্যালেঞ্জ করা যায়, বলার অপেক্ষা রাখে না যে তার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের বৈধতাকে খোলামেলাভাবে চ্যালেঞ্জ করে আদালতে উল্লেখ সকলের মনোযোগ দাবি করে। প্রথমত, বাংলাদেশের উচ্চ আদালত যে শেখ হাসিনার হাতে গড়া এবং তার পুতুলদের দিয়ে তৈরি সেটা সকলেই জানেন। তদুপরি আদালতকে শিখদণ্ডি দাঁড় করিয়ে এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস কারো ভুলে যাওয়ার নেই। ত্রয়োদশ সংশোধনী বাতিল থেকে শুরু করে শেষ পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল সব বিষয়ে আদালত দেখানোর ঘটনা আছে। দ্বিতীয়ত, এটি হচ্ছে আওয়ামী লীগের আইনজীবী এবং সমর্থকদের প্রতি নির্দেশ কি করতে হবে। একই সময় আমরা জানতে পারি যে বাংলাদেশ ভারত সীমান্তের উপর নজর রাখতে ভারত সরকার কমিটি করেছে। আপাত দৃষ্টিতে তা সীমান্ত সংশ্লিষ্ট হলেও এর ভেতরে যে বার্তা তা কেবল সীমান্ত রক্ষার বিষয় নয়। আদালতের বিষয়ে জয়ের এই বক্তব্যের পর শনিবার আকস্মিক সুপ্রিম কোর্টের ফুল কোর্টে সভা ডাকে অশনি সংকেত। মনে রাখা দরকার যে কেবল যে আদালত সাবেক স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত নিয়ন্ত্রণে আছে তা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে শেখ হাসিনা এককভাবে নিয়োগ দিয়েছিলেন, তার আনুগত্য নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তোলার কারণ আছে। যেমন সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত সংস্থা ডিজিএফআই এর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। সেনাবাহিনীর যেসব অফিসারকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে তাদের বরখাস্তের কারণ যদি অতীতে তাদের ভূমিকাই হয় তবে তাদের বিচারাধীন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও খবর পাওয়া যায়নি। এর বাইরে পুলিশের সভায় গোলযোগ হওয়ার ঘটনাও ঘটেছে। সাধারণ নাগরিকদের ভিতরে আশাবাদ, উদ্বেগ, আশঙ্কা উভয়ই আছে, কিন্তু এসব ঘটনা এবং পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার উপদেষ্টারা এসব কথাবার্তা ধারাবাহিক অন্তর্বর্তী সরকারের বৈধতাকে প্রশ্ন করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টারই লক্ষণ। নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়বলী নিয়ে ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব। এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ার কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন শুরু হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পিলখানা ছাত্রদের আন্দোলনে হত্যায় শেখ হাসিনার বিচার দাবি। 2009 সালে পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যা, 2013 সালের 5 মে শাপলা চত্বর ও 2021 সালের মার্চে হেফাজত ইসলামের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার শাস্তি দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে হেফাজতের ইসলামের নেতারা এ দাবি করেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।